প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমরা কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষের সাথে, আমাদের প্রিয় নায়ক, শক্তিমান অভিনেতা ফারুকের সাথে। কেমন আছেন ফারুক ভাই? আচ্ছা, আল্লাহ রাখছে। চলেন বসি। আজকে আমরা আপনার জীবনের কিছু কথা শুনবো আমাদের দর্শকদের জন্য। আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন, 200-এর উপরে ছবিতে অভিনয় করেছেন এবং তুমুল জনপ্রিয় ছিলেন আপনি এক সময়, মনে আছে? এটা ওই যে বলে না যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এইটা এখন আর মানুষ ভালোবাসতে বাসতে একটা সময় ভুলে যায়। না, ভুলে নেই, আপনাকে কেউ ভুলে, যে যারা আপনার ছবি জেনারেশনের কথা বলছি, যে এই জেনারেশন হয়তো সেইভাবে মানে দেখেনি আপনার ছবি। আর আমাদের তো দেশে একটা সমস্যা আছে যে আমাদের ছবিগুলো আমরা সংরক্ষণ করতে পারি না, যে আগের ছবিগুলো যে দেখবে ডিভিডি আকারে বের হওয়া, সেগুলো খুব একটা হয় না। সেই জন্য কিন্তু যারা দেখেছে তারা ইদানিং কিছুটা হচ্ছে। তো আমরা শুনবো একটু, আপনার পেছন থেকে শুরু করি। আপনার ছোটবেলার কথা একটু যদি শুনি। একটা ইংরেজি স্কুলে পড়তাম লক্ষ্মীবাজারে। তো ওইখান থেকে যখন ক্লাস 4-এ আমি পরীক্ষা দিই স্যাঙ্গেরিগিরিতে, ঠিক ওই মুহূর্তে আমার মা মারা যান, মা ইন্তেকাল করেন। এরপর থেকে একটু যেটা হয় বাঙালিদের মধ্যে, যে মা মারা গেলে নাকি বাপ তালই হয়, কথাটা একটা প্রবাদ বাক্যের মতো আমাদের অঞ্চলে। এটা কিন্তু আমারই অঞ্চল, এই এলাকাটা কি আমারই, বুঝছেন? এই আমাদের মধ্যে কিন্তু এই ধরনের কথাটা আছে। যে কিছু বোধহয় ছিল, এই অভিমানের কথাটা আমি বলি না, কিন্তু বলেই দিলাম, যে কারণে একটু ডিরেল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলে থাকি আর কি। তো তারপরে ধীরে 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 অন্য লাইনে চলে যাই, যেমন লেখাপড়ার থেকে মন বসে না, লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ নেই। এইভাবে চলতে থাকতে থাকতে এক সময় রাজনীতিবিদদের কাছাকাছি যখন যাওয়ার একটা সুযোগ হলো, তখন আমাদের এই গুলিস্তান সিনেমা হল, যেটা এখানে যখন আসতাম, দিনের বেলা দেখতাম শিয়াল। আচ্ছা, এইখানে আপনার আউটার স্টেডিয়াম, যেটা এখানে বক্তৃতা হতো নানান পার্টির, যেমন আমাদের বঙ্গবন্ধুর প্রথম, আমরা তখন তো উনি বঙ্গবন্ধু ছিলেন না, তখন মুজিব ভাই বলে, আরে মুজিব ভাইয়ের তো এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর করে কথা বলে, এই যাইতাম দেখতে। আমি কি বুঝবো মুজিব ভাইকে আর কি কিসের কণ্ঠ, আমি যাইতাম নিজের কাজের জন্য। মানে সোজা কথা হলো যে 2 পয়সা আর্ন কিভাবে করা যায়, বিকজ আই নিড সাম মানি। যে কারণে ওই বাচ্চা বয়স থেকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে আমাকে, সব থাকতেও কিছু নেই, এমন একটি মানুষ। এইভাবে ঘুরতে ঘুরতে তাদের সংস্পর্শে আসা, এই জায়গায় ভাসানীর আমি বক্তৃতা দিতে দেখেছি, তারা কিভাবে দিতেন, কিভাবে বলতেন, এই জিনিসগুলো খুব মজা লাগতো। এবং আপনি তো সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগ করেছেন এক সময়। তারপরে ছবিতে আসার ব্যাপারটা কিভাবে ঘটলো? এটা ওই রাজনীতি থেকেই কিন্তু চলচ্চিত্র, যেটা ইনফ্যাক্ট যদি সত্যি কথা বলি, এই রাজনীতির কারণে তৎকালীন পাকিস্তান সরকার হয়রানিমূলক প্রায় না এক্স্যাক্টলি বলতে পারি 37টা মারাত্মক কেস দিয়ে দেয় আমার বিরুদ্ধে। ওই বয়সে যে তুমি খুন করছো, তুমি হ্যান করছো, তুমি ডাকাতি করছো, ভালোবাসছো, এই শব্দ ছিল না। তো বন্ধু বান্ধব মিলে সবাই বলল যে এক কাজ করো, তোমার বাঁচার একটা মাত্র হয়ে আছে। আমি বলি কি? বলে তুমি সম্ভব হলে এই সিনেমার জগতে চলে যাও। তো সিনেমার জগতে আমি যাব কি করে? কেউ তো নেই। যদিও আমার এক মামা ছিলেন এফডিসির চিফ ক্যামেরাম্যান আজাদ খান সাহেব। বাই দিস টাইম কিন্তু ছোটবেলার কিছু ঘটনা আছে, ডিম মারা, নাটক ভেঙে দেওয়া, এই সমস্ত অনেক ঘটনা আছে। তারপরে এইচ আকবর সাহেব জোর করে আবার নাটকে অভিনয় করানো, যে অভিনয় করলে ও বুঝতে পারবে একটি নাটক ভাঙলে কতটুকু দুঃখ লাগে। বড় সুন্দর জিনিস কিন্তু এটা, মানে শিক্ষণীয় জিনিসটা। মানে আমার সেই গান্ধীজির কথা মনে হয়, যে এক গালে চট দিছে আর এক গাল পেতে দিও। তো এই রকমই আমাদের কথা বলতে গেলে কিন্তু কথা প্রসঙ্গে অনেক গুণী লোকের রেফারেন্স চলে আসে। এইভাবেই উনি আমাকে অভিনয় করালেন, কিন্তু আমার মাথায় ছিল না যে আমি অভিনয় করতে পারবো। ওটা হয়তো ফ্লুকে হয়ে গেছে। এটা আমার, এটা নাটক দিয়ে আমার জীবন শুরু। নাটকের কষ্টটা কিন্তু আমি জানি রে ভাই।
বহু কষ্ট করতে হয়। যাই হোক, এইখান থেকে হাঁটি হাঁটি পা করতে করতে যে একটা অবস্থায় আসলাম, তখন এইচ আকবর সাহেব বসে টেবিলে বসে আছেন, আমি পাশের টেবিলে বসে আছি। তো ওই জায়গায় হুট করে বলতেছে যে আচ্ছা, আপনার ছবির, উনি একটা রেডি করেছেন, একটা স্ক্রিপ্ট রেডি হয়েছে, তো আপনার ছবির নায়ক কে? তখন বলতেছে কেন, ওই যে ফারুক। তোর নাম ফারুক না, তোর নাম তো দুলু, তোমার নাম দেওয়া হবে ফারুক। এটিএম শামসুজ্জামান, উনি সবাই বসে আগেই ডিসাইড করেছে ওর নামটা চেঞ্জ করে দাও। তখন আমি না হুট করে ওই অবাক হয়ে গেলাম, আমি ফারুক হয়ে গেলাম কি করে, অভিনেতা হয়ে গেলাম কি করে, এটা তো হইতে পারে না। তো যাই হোক, আলটিমেটলি এইভাবে যে এই যে 37টা কেস এবং ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাকে যে অত্যাচার তার উপরে, এগুলো মানুষ কিন্তু জানে না। সবাই মনে করে স্বর্ণের চামচ মুখে নিয়ে আসছে ফারুক। কি যে কষ্ট করছি জীবনে, আমি আসলে আমার কষ্টটাকে আমার কষ্ট মনে হতো না, কারণ আমি মৃত্যুটাকে এত বেশি কাছে চাইতাম যে মৃত্যুটা কি সেইটা ফিল করতে চাই, যে কারণে আমার মনে হতো না। তো প্রথম ছবি আপনার জল ছবি, কবরী ছিল আপনার নায়িকা, 1968 সালের ছবি এটা। হ্যাঁ, 68। আচ্ছা, তো কেমন অভিজ্ঞতা হলো প্রথম ছবিতে কাজ করতে? যে প্রথম মানে ছবির জগতে আসাও একটা মহা প্রবলেমে পড়ে গেলাম। যেই শোনে যে দুলু তো হিরো হয়েছে, ও অভিনয় করব কি করে? প্রথম প্রশ্ন হলো, ও তো অভিনয় করতে পারে না, মারামারি করতে পারে, গালাগালি করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, উগ্র টাইপের লোক, এই অভিনয় করবে কি করে? এবং এটা ঘুরতে ঘুরতে কবরীকে কন্ট্রাক্ট করা হয়েছে। কবরীর কাছে যখন কিছু লোকজন যে বললো যে এনএসএফ এর খোকা নাম শুনছো? বলে হ্যাঁ। পাসপাত্তুর নাম শুনছো? বলে হ্যাঁ। দিলুর নাম শুনছো? বলে হ্যাঁ। দুলুর নাম তো শোনো নাই? বলে না। যে এই দুলুই হইল এই যে ফারুক হয়েছে, ওইল ছাত্রলীগের, এই যে পাসপাত্তু, খোকা, অমুক সমুক, এরা ওরে দেখলে ওর গায়ে 105 ডিগ্রি জ্বর ওঠে। বলে মানে বুঝলাম না, ও অভিনয় করবে নাকি? তোমার 12টা বাজিয়ে ফেলবে। এই যে কথাগুলো মানুষের নানান ধরনের, তারপরে যে এলিফ্যান্ট রোডের খোকা, আরে আমাদের খসরু, তারপরে মন্টু ভাই, এদের নাম টাম বলতো যে এরা হইলো এক গ্রুপ, এরা ভীষণ মানে সাহসী, এই অভিনয় টভিনয় এদের দিয়ে হবে না, তুমি ছবি করো না। আমাদেরই এক খুব ক্লোজ সেই ভদ্রলোক, উনি আজ নেই, তো উনি বলেছিলেন, আমি নামটা বলবো না, তো উনি বলেছিলেন যে কবরী তুমি এটাতে রাজি হয়েও না, টাকা পয়সা ফেরত দিয়ে দাও। দেওয়ার পরে যখন আবার সিটিং হইল, তখন কিন্তু সবাই গিয়েছিল আমার সাথে। আর আমার কথা ছিল, চিত্তকে আমি ডাক দিয়ে বলেছি যে কারণটা কি ভাই? কারণটা বলছি। ভয় পেয়ে গেছে আমি বাসায় যাওয়ার পরে। আকবর সাহেব ভিতরে যে আলাপ করলেন যে দেখেন, এই সমস্ত কথা বললেন না, আমি ছবি করতে আসছি, সম্পর্ক অভিনয় করা, দ্যাটস অল। তারপরে তো অভিজ্ঞতার কথা কি বলবো, আমাকে যখন বলছে শর্ট দেন, আমার তো ভাই আর মুখ দিয়ে কথা বার হয় না। তখন এইগুলো মাসলগুলি এরকম থরথর থরথর করে কাঁপছে, পা দুটো কাঁপছে, ডায়লগ বলতে পারি না। তো আকবর সাহেব কেটে দিয়ে বলতেছে, আরে ও মিয়া, আপনারা দেখলে 1000 মানুষ পালায়, আর আপনি এই ক্যামেরাটা দেখে এরকম কাঁপতাছেন কেন? আমি এইখানেই হইল ভাই ব্যাপারটা। সব জিনিস তো সবাইকে দিয়ে হয় না। যখন আমাকে এই ধরনের কথা বলা শুরু করলো, তখন আমার ভেতরে একটা জেদের জন্ম নিল। তো প্রথম ছবিতেই আপনি কবরীর সাথে, তো তারপরে আপনি অনেক ছবি করেছেন, কবরীকে বলা যেতে পারে আমার অনেক আপন লোক। তা আমরা আপনার ছবির গল্প শুনব একটু নৌকায় চড়ে আমরা। আমরা নদীতে আছি। আপনার অনেক ছবি নদী বা সাগরকে নিয়ে। আপনার সেই বিখ্যাত ছবির কথা যদি আমরা বলি, সারেঙ্গ, সেই বিখ্যাত গান ওরে নীল দরিয়া। সারেং বউ যখন
হয় এটার বিগিনিংটা যখন হয়, মামুন ভাই তার সাথে আমার একটা অন্য ধরনের রিলেশন ছিল, ছবি না, এমনি তার ফ্যামিলির সাথে। হঠাৎ করে দেখি যে ভাবি বলতেছে আর কি, যে আমার কথা একটাই, সারেং বলতে যা বোঝা যায়, তোমার যে গেট আপ, তোমার যে জিনিস, এই টোটাল মামুন ভাইকে বলতেছে যে এটা একমাত্র এটা ফারুকের দ্বারা সম্ভব। এটা হলো আউট অফ লাভ হইতে পারে, কারণ সম্ভব তো যে কোনো অভিনেতাকে দিয়ে হতে পারে, কিন্তু সেটা কতটুকু হবে এটা আমার জানা নেই। ছবি দেখে সবাই ফিল করেছে যে হ্যাঁ, যেমন এটার বেশ কিছু জিনিস আছে, যখন বন্যাটা আসে, ঝড়টা হয়, এই ঝড়ের সময় যে আবার মিলন হয় এবং ওই জায়গার যে ঘটনাগুলো, এগুলো শুট করা ভেরি টাফ তখনকার সময়। যেমন লাস্ট সিকোয়েন্সে যখন টোটাল মানে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সব ছিন্ন ভিন্ন হওয়ার পরে যে একজন আরেকজনকে খোঁজা, এই টোটালিটিতে যদি যান তাহলে রিয়েল সেন্সে যে ছবি করতে যে কষ্ট হয় বা যে মজাটা লাগে, কষ্টের মজাটা, এটা ভাই লাস্ট সিকোয়েন্সটাতে। ওইখানে আমার ওই সময়, এটা আমি ভুলতে পারি না, আমার জ্বর ছিল 106 অথবা 5। তা আমি বলি নেই কিছু, ডাক্তার বলল যে উনি শুটিং করতে পারবেন না, উনি যদি শুটিং করেন তাহলে ভাই রিস্ক হতে পারে কক্সেস বাজারে। তো উনি ক্যাপসুল দিয়েছে, খাচ্ছি, মামুন ভাই খালি আমার রুমের পাশ দিয়ে হাঁটতেছে, আর আমার দিকে এভাবে তাকায় থাকে। আমি কি করিটা কি, আমার তো ইচ্ছা আছে আমি শুটিং করব, জ্বর 106 আর 5 যাই হোক আমি করব। কিন্তু কিছুক্ষণ পরে ওই একটা প্রবলেম ছিল, কবরই চলে যাবে আমেরিকায়। সে বলছে যে মামুন ভাই আপনি আজকে আর কালকে এই 2 দিন আছে, কিন্তু এই লাস্ট সিকোয়েন্সটার জন্য আমি আজকে শর্ট দেব সারাদিন, আগামীকাল তো 2টা আমাকে ছেড়ে দিতে হবে। তো এটা তো সম্ভব না। কারণ আমি ডাক্তার যখন চলে গেছে তখন আমি মামুন সাহেবরে বললাম, ভয় পেন না, আমি শুটিং করব। তুমি করবা, যদি কিছু হয় আমি সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনার সব অ্যারেঞ্জমেন্ট করা আছে বলে। হ্যাঁ, চলে গেলাম আমি ওই জায়গায়। যাওয়ার পরে সবাই অবাক হয়ে গেছে, কেন চাদর টাদর দেওয়া, শরীর কাঁপতেছে। তো প্রথমেই বললাম যে কাদা কোথায়, এক ড্রাম কাদা একদম মাথা থেকে নিয়ে সব জায়গায় ভরিয়ে দিল আর কি। তারপরে তো শুটিং শুরু হলো। আর শুটিং যদি আপনি করবেন সাগরের যে বালু পাড়ের, সি বিচের, এটা খুদলে কিন্তু আবার চলে আসে। ওইটা তাড়াহুড়া করে 8-10 জনে খুদে যখন ফেলেছে, মানে 1 হাতের মতো, আমি যে শুয়ে পড়ছি। তো সবাই চাচ্ছে যে উনি সুখ বলতে পারতেছে না, আমি নিজের থেকে যে শুয়ে বলছি এখন খুব আসুক, তোমরা রেডি করো, রেডি করে শর্ট টট তো নিচ্ছে। এতে আমার একটা লাভ হয়েছে ভাই। লাভটা এই হয়েছে, আপনি দেখবেন ছবিটা দেখলে, যখন আমি চিৎকার করে বলতেছি পানি দে পানি দে, এই যে কথাগুলি বলতেছি, তখন আমার এই পেটগুলি কিন্তু এরকম শেক করতেছে। এটা হয়তো অভিনয় করে হয়তো আমি পারতাম না অতটা, কিন্তু আমার জ্বর টর সব মিলে ওই জায়গার জিনিসটা, যেটা আসলে একটা ছবি করতে যে কি কষ্ট করতে হয় সবাইকে ইউনিটের, এটা তো দর্শকরা যখন দেখে তারা তো মনে করে আমি কি আরামসে একটা ছবি দেখলাম, কষ্টটা ফিল করে না। তো আপনার আরেকটা তো খুবই জনপ্রিয় ছবি সুজন সুখী কানাডার, সেটাও কবরীর সাথে আপনার, সেটাও এইরকম নদীতে গান, সেই সব সখীরে সেই বিখ্যাত গান, তোমার বেলায় নেব সখী তোমার গানের শোনা। মানে এটা হলো ওই রাধাকৃষ্ণের একটা গান আছে, ওই গানের থেকে আমার মনে হয় এটা চলে আসছে। সেই প্রেম তো চিরন্তন, আর সব প্রেম তো প্রেমী, যে কারণে যে ওটাও খুব সুন্দর মিষ্টি একটা রোমান্টিক ছবি। পার করিতে নেব তোমার বেলা নেব সখী তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। জবাব দে না ছোটকাটারে, দিমু দিবি না তে দাঁড়া তুই। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে দরা দরি নাই, মনের বদল মনে দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইবা যদি লয়।
সখী ঋণী থাকো করিল ভনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি। তারপরে আপনি আমজাদ হোসেনের দুটি ছবির কথা না উল্লেখ করলেই নয়, নয়নমণি এবং গোলাপি এখন ট্রেনে। এই দুটি ছবিতে আপনি ববিদের সাথে কাজ করেছেন। আমজাদ সাহেব তো সে একজন ব্রিলিয়ান্ট বলা যায়। আমাদের দেশের এই চলচ্চিত্রের জগতে সব জায়গায় তার বিচরণ, এই লেখালেখি, এই সব জায়গায় আমি তো বলবো যে সবার মাঝখানে আমজাদকে বলতেই হয় যে তিনি একজন গুণী লোক। নয়নমণির কতগুলো জিনিস, যেমন একটা শর্ট আছে যে মাকে হত্যা করে ফেলে, মানে আমাকে মারতে এসে আমার মাকে হত্যা করে, ও বুঝতে পারে না কিলার, মেরে ফেলে আমার মাকে। আমি যখন আসি এই যে মাকে দেখার পর যে এইটা, আমজাদ সাহেব প্রায় ৬-৭ পৃষ্ঠার ডায়লগ লেখে আমাকে ডায়লগগুলি নিজে পড়ে আমাকে শোনাচ্ছে। তখন আমি বললাম হ্যাঁ সব ঠিক আছে, টেক করি হিরো। আমি হ্যাঁ, আমি মনে মনে ডিসিশন নিলাম যে দুজনের মনের মিল না হলে কোনো জিনিস হয় না, ডিরেক্টর হোক, সে আমার নায়িকা হোক, তো ওইটা আদান প্রদানের ব্যাপার, হৃদয়ের ভেতর থেকে কনসিভ করা হয়। তো যখন আমি মনে মনে চিন্তা করলাম একটি ডায়লগও বলবো না, দেখি আমজাদ কি করে। তো যখন আমারে বলল অ্যাকশন, আমি কিন্তু আমি এইভাবেই সমস্ত ইটা এবং ফুল অফ ইমোশন হুট করে ক্যামেরার রান আউট হয়ে গেছে। এগুলি বলতে হয় অনেক সময় যে এই জিনিসগুলো অনেকে জানে না। রান আউট যখন হয়ে গেছে ওই জায়গাতেই কিন্তু আমি একদম স্টপ হয়ে গেছি, আমার ইমোশনটাকে হোল্ড করছি, যেটা কারো পক্ষে বোধহয় সম্ভব না চট করে করা। আমি সাধারণ অভিনেতা, কিন্তু আমার ওই ঘটনাগুলি বলছি। তো এর মধ্যে দেখা গেল আমজাদ ইশারায় বিশারায় বলতেছে, ওইখান থেকে কোয়ার্টার মাইল দূর ভুলে ক্যামেরাম্যান তার রোলও আনেনি, তখন ইশারায় বলছে যাও। গেছে, আমজাদ মাথায় হাত দিয়ে দূরে এক গাছের নিচে বসে রয়েছে, রাতের বেলা অন্ধকারে বসে রয়েছে, যে আমার শেষ। এত সুন্দর একটা শট ছিল, পারল না। আমি চুপ করে বসে, সে ক্যামেরা লাগাইছে, এজে মিন্টু গেছে, তারপরে 2000 ফিট আনছে, আনার পরে হবেটা কি, ওই জিনিসটা তো আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি স্ক্রিনে দেখবেন ধরতেই পারবেন না। যখন ওইটা সেট করে আবার বললো মিয়া ভাই আমি তো রেডি, ঠিক। আবার শট শুরু হইল, শেষ হইল। উনি আর কারোর সাথে কথা বললো না, আইসা খালি আমার পিঠে হাত দিতেছে। আমি তো নর্মাল নেই ভাই, আমার কাজ করবো। আমি কি হয়েছে কয় না, কিছু হয়নি। আমি তখন তাকায় রয়েছি যে একটি ডায়লগ আমি বলি নাই, সে একটি বার আমাকে বলছে না যে তুমি ডায়লগ বলো নাই। গেল যখন নাকি মনে করেন, এরপরে সে খালি রিকোয়েস্ট করলো, আমার কিছু করার নাই, মায়ের যে মৃত্যুটা এই জায়গায় এই ডায়লগ আছে। যখন শর্ট শুরু হইলো, যখন শর্ট দিচ্ছি ওইখানে ওকে ওকে আর বলে না সে, বা কাটও বলে না। ক্যামেরাম্যান হা হয়ে রয়েছে যে করবোটা কি, আমি আমার জিনিস কিন্তু করেই যাচ্ছি। আলটিমেটলি এক সময় বললো, কাটির চিৎকার করে কেঁদে কেঁদে বলতেছে। সে মানুষ তো নর্মালি এইভাবে কাঁদে বা কিছু, উনি এইভাবে মাটিতে বসে দুই ঠ্যাঙের ভেতর দিয়ে হাত ঢুকায় কেমনে জানি ধরে মা মা করতেছে। আমাদের দর্শক কি এগুলি দেখেছে? যখন শেষ হয়েছে যে আমারে বলতেছে, ফারুক রে আসলে তোর মা মারা গেছে রে ভাই, তুই হৃদয় দিয়ে ফিল করিস। আমরা কেউ বুঝি না যে মা কি জিনিস। এই যে মা, মনে হয় এই মা সেই মা না, সত্যিকার অর্থে যে নাকি ধারণ করেছেন তার কথাই যেন বলছো। গোলাপি এখন ট্রেনের কতগুলো জিনিস যেটা নাকি আমাদের চলচ্চিত্রে এখন আর পাওয়া যাবে না। যেমন একটা জিনিস এরকম যে আমি যখন গেলাম গোলাপিদের বাড়িতে, আমাদের গ্রামীণ পটভূমির উপরে যদি কথা বলি, আর গ্রাম সম্বন্ধে যে জানবে সে কিন্তু বলতে পারবে। আমরা এক বাড়ির থেকে আরেক বাড়ি যখন ক্রস করি, ইয়াং হইলে যা হয়, ওই বাড়িতে যদি একটি সুন্দরী কেউ থাকেন মহিলা, চট করে কিন্তু একটু দেখার একটা প্রবণতা কিন্তু মানুষের হয়, এটা হৃদয়ের থেকে আসে। সেটা কিন্তু খুব সুন্দর, মানে পবিত্র, সেটার মধ্যে একটা ভালোবাসা থাকে। ঠিক এইরকমই যাচ্ছিলাম যখন
ওই আনোয়ার হোসেনের বাড়ির পাশ দিয়ে যে গায়েন চাচার ওখানে যে বাইরে একটা ওই এইসব বাঁশের দিয়ে বসার মাচা ছিল, সে মাচায় বসে এরকম পা তুলে দেখছে যে মেয়েটি চুলোতে ফু দিচ্ছে ববিতা। তো আমি বলতেছি একটু আগুন দেওয়া যাইব, এই যে আসলে কি আগুন, মুখে একটা সিগারেট ধরায় বলে একটু আগুন দেওয়া যাবে। তো ববিতা আগুনটা নিয়ে আসছে কাপড়টা এরকম ঢেকে, মানে আমাদের গ্রামীণ মেয়েদের যে লজ্জা এই সব কিছু মিলিয়ে আগুনটা এরকম ধরে সিগারেটটা ধরাই দিকে এরকম তাকাইছে। এই যে জিনিসগুলো একটা আদান প্রদান আছে, কিন্তু আপনি এই জিনিসগুলি দেখবেন মোর্শেদ ভাই এখন আমাদের চলচ্চিত্র থেকে কোথায় যেন হারিয়ে গেছে। ছোট ছোট ডিটেইলগুলো, ছোট ছোট ডিটেল। একটা জিনিস বলা হয় যে আপনি গ্রামীণ চরিত্রে আপনি অনেক বেশি মানানসই বলা হয়, বা আপনি আপনার বিখ্যাত ছবিগুলোর অধিকাংশই গ্রামীণ চরিত্রে, সেটা কি আপনার মনে হয়? না, আমার কখনো মনে হয় না। আসলে ঘটনাটা হলো যে আমি যে জিনিসটাকে ফলো করি এটা এইভাবে বসে বললে তো সব শেষ হয়ে যাবে না, বলা যাবে না। এখানে টাইমের ব্যাপার আছে, ইয়ের ব্যাপার আছে। আমার সারা জীবন আমি ওয়েস্টার্ন প্যাটার্নে পারফরমেন্স করার চেষ্টা করেছি আজ অবধি, কিন্তু ওই প্যাটার্নটাকে আমি গ্রামে যখন ফেলি তখন সবাই বলে আরে শালা এ তো গ্রামের ছেলে। এই যে এইখানেই কিন্তু আমি মনে মনে বড় আনন্দ পাই যে আমি যেটা করছি সেটা গ্রামের সাথে মিশে, সেটা একটা ডাকাতের ক্যারেক্টারের সাথে মেশে, সেটা একটা ভদ্রলোকের চরিত্রের সাথে মেশে, সেটা একটা কমেডিয়ানের সাথে মেশে, টোটাল ফিল্মের যে পরিবেশটা সেটার সাথে নিজেকে খাপ খাইয়ে দেওয়ার একটা সুযোগ পাই, করতে পারি। আর ভাই আমরা এবার আপনার রাজনৈতিক জীবনের কিছু কথা শুনবো। এমনি তো শুনেছি আমরা ছাত্র জীবনের কথা, ছাত্র রাজনীতির কথা। আপনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে তো অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু বলতে হয়, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটা ওই সময় যেটা ছিল, এখনো অনেকে আক্ষেপ করে যে আমরা তো আর যুদ্ধ করতে পারবো না, যে বাইচা গেছো ভাই। কারণ ওই সময় আর এই সময় দুটো সময় যখন কাছে টানি আমরা, তখন সেটার যে দৃশ্যটা দেখতে পাই এটা তো অন্যরকম। কারণ ওইটা এখন বলতে ইচ্ছে করে যে আমাদের সৌভাগ্য, আমরা খুব ভাগ্যবান লোক যে আমরা এই অ্যাটলিস্ট কিছু একটা করতে পেরেছি, যেটাকে কাল রাত্র বলা হয় 25শে মার্চ। এই 25শে মার্চের সত্যিকার অর্থে যে ভয়াবহতা আমি ঢাকা শহরে দেখেছি, এটা যে না দেখেছে সে বলতে পারবে না রে ভাই। জিঞ্জিরার একটা ইতিহাস আমি তখন দেখেছি, ওখানে আমি ছিলাম কিন্তু 2রা এপ্রিল। তো 2রা এপ্রিলে এই আপনি মনে করেন 2-3 ঘন্টার ব্যবধানে, 1 ঘন্টা বলতে পারেন, 7,000 লোককে মেরে ফেলল। আমি ওই অপারেশনেও ছিলাম ওখানে, কিন্তু আমাদের সাথে অনেকেই ছিল না, তাদের দুর্ভাগ্য ছিল না। কিন্তু আমি লাকিলি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার মনে হয় 2 থেকে 300 বার একদম অবধারিত মৃত্যু সেখান থেকে আমি ব্যাক করেছি। যুদ্ধের কোনো স্মৃতি, কোনো একটা অপারেশনের স্মৃতি কি? আমাদের তো অপারেশন যেমন 25 তারিখেই তো অপারেশন করছি আমরা, 25 তারিখেই, মানে পাকিস্তান আর্মি আমাদের উপরে চড়াও হয়েছে। আর সবচেয়ে মজার কথা, এখন আমি বললে এটা মনে হবে যেন এটা সামান্য কি বলছে, 25শে মার্চে যতগুলি গুলি হয়েছে এই ঢাকা শহরে, আমার তো সন্দেহ আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো যুদ্ধ যে চলেছে এটা আমার ফিলিং। আমি ছিলাম তো এই জন্যে। আর মানুষ মানে সবাই নার্ভাস হয়ে গিয়েছিল। তখন আমাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটার নানান ইতিহাস আছে, নানানভাবে আমরা এক সময় যেটা ওই পুরনো শহরে যেখানে কাঠপট্টি বলতো, কাঠটাট বিক্রি হতো, সমিল ছিল অনেক। এটা হলো ইংলিশ রোড বলি আমরা। এই ইংলিশ রোড থেকে একটু আগে বাড়লে মোড়টার মধ্যে এখন এখানে বিরাট একটা আপনার হয়েছে, ওই মার্কেট হয়েছে। ঠিক এই জায়গাটার মধ্যে যেখানে ঢাকা অ্যাসোসিয়েশন, যেখানে এই কোণাটা থেকে আমরা পাকিস্তান আর্মির উপরে অ্যাটাক করি। আমরা কিন্তু অনেক রকম ঘটনা ঘটিয়েছি। তখন রেশন কার্ড দিয়ে চাল কিনতে হতো। আমাদের এই বাঙালি, এখন রেশন কার্ড লাগে, রেশন কার্ড দিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাকে চাল নিতে হবে, সবাই হাহাকার। আর ওই জায়গায় মালিটোলাটা, আমি তখন পুরনো শহরের ছেলে, আমি ওই ছেড়ে দিয়েছিলাম পুরনো শহর। তো এই মালিটোলার ভিতরে আমরা ইটা নেই, শেল্টারটা, তখন অনেকে হাহাকার করতে, পানি নেই,
তখন তো পানি আসতো, পথে কল থাকতো, ওইখান থেকে লাইন ধরে পানি নিত। তো খাবার নাই, রেশন শপ সব বন্ধ। তখন আমরা যে একটা রেশন শপ ভাঙিয়ে সমস্ত গোডাউনের চাল খুলে দিই, যা ইচ্ছা নিয়ে যান। এই জিনিসগুলো, যেমন এই জিঞ্জিরা অপারেশনে যেটা হয়েছিল, জিঞ্জিরায় এই 2রা এপ্রিল আমি যে বাড়িতে ছিলাম, বহু জায়গা থেকে লোক আনছে, ওই বাড়ির সবাইকে বের করে দিছে, ধরতে আসছে। আমি খালি গা, ফিগার অনেক সুন্দর ছিল, আমাকে ধইরা নিয়ে গেল। ধইরা নিয়ে বলতেছে তরে খুঁজতেছি। আমি বলছি ধরা পড়ে গেলাম বোধহয়, এই সব জানা ফেলছে। আসলে চুপ করে রয়েছি, আমি খালি সুরা পড়তেছি। এখানে তো আমার করণীয় কিছু নেই, চারদিকে তো আর্মি। বাইরে নিয়ে উঠানে যখন দাঁড় করিয়েছে, এরকম আর্মসটা ধরছে, তখন আমার ফিলিংটা, আমার মনে আছে, সমস্ত শরীরটা মনে হয়েছে নেই, শুধু বোধহয় ফিলিংস বলে কিছু একটা থাকে, আমি এটা ফিল করেছি। তখন মার কথা খালি মনে হলো, হঠাৎ করে আমি ব্যাক করি ওখান থেকে। এটা হলো ইনার ফিলিংসের কথা। ব্যাক করার পর মনে হলো নো, আমাকে গুলি করবে আর আমি মরে যাব, এইটা হইতে পারে না, আমার কিছু করতে হবে। যখন চিন্তা করলাম যে যত যাই হোক আমি ওর হাতের আর্মসটা নিয়ে নেব, মানে আমার টেন্ডেন্সিটা হলো যে মৃত্যুর আগে মানুষ যে যুদ্ধ করতে চায়, একজন মুক্তিযোদ্ধা যে মুক্তির জন্য, দেশের জন্য যুদ্ধ করে, যখন আমি মনে প্রাণ থেকে একদম অ্যাটেম্প নেওয়ার চিন্তা ভাবনা করে ফেললাম, মানে ধরবই, মানে অ্যাজিভ আপনি আর আমি, কি মাথায় আসলো, হঠাৎ করে দিকে তাকিয়েছি, তাকায় দেখি না হলো 50 জন হবে আমার দিকে তাক করে রাখছে। ইট মিনস আমি মুভ করলে কিন্তু আমার গুলি করে দেয়। তখন আমি আর দাঁড়ায় যাই, করতে পারি না, বাইরে নিয়ে যায়। আমার মতো এরকম আরো 8-10 জন ভাইকে দাঁড় করাইছে, আমারে বললো ওখানে দাঁড়িয়েছি, মানুষগুলি চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এই অবস্থায় মানে দেখতেছি এখন তো আর কোনো উপায় নেই, ওনারা এই জায়গার মধ্যে ব্রাশ ফায়ার করছে। তো ওই যে ব্রাশ ফায়ারের মধ্যে অনেকে কিন্তু বেঁচে গেছে, এরকম মনে করেন আমিও বেঁচে গেছি। আমি ওইখান থেকে ওই লোকজনগুলো যে দৌড়ে যাচ্ছে, ওই ক্রলিং করে তাদের ভিতরে ঢুকে গেছে। ওইখান থেকে একটা পুকুরে নামছে, পুকুরের থেকে মসজিদে গেছি, মসজিদ থেকে কবরস্থানের ভিতরে মুর্দার সাথে ঘুমাইছিলাম। আজকে কিন্তু ইতিহাস লেখা হয়, কেউ কিন্তু এইভাবে জিজ্ঞেসও করে না, জানতেও চায় না, এটা মুডের ব্যাপার। কিন্তু আপনি এমনি জিজ্ঞেস করলে যুদ্ধই তো, যুদ্ধ করছি বা শেষ, আমার তো অন্য কিছুর দরকার নেই। কিন্তু দেখেন, এইটা যখন জানাজানি হইলো যে আর্মস এমুনেশন করতে নিব, পাকিস্তান আর্মির কাছ থেকে নিব, তারা এমুনেশন দিবে বইলা ট্র্যাপ করে ফেললো আমাদের। ওইটা একটা গির্জার ভিতরে, আলমানি টোলা একটা গির্জা আছে দেখবেন কোনায়, এই গির্জার মধ্যে হলে এই ইতিহাসটা। ওই দিন আমি ওইটার ভিতরে ঢুকি নেই, এই বলে বাইচা গেছি। এবং তাদের সবাইকে গুলি করছে, নাদের 2 ঠ্যাঙ্গে গুলি খেয়ে সে 11 ফুট ইয়ের উপর দিয়ে পার হয়ে চলে গেল। আমাদেরই বাঙালি ভাই বংশালের পরে ধরায় দিল। তো এই যে জিনিসগুলি যখন মনে হয় যে এই নাদেরে ইতিহাস, কে বলবে নাদেরের ইতিহাস? আমি বারবার বলি, অনেকে বলে যে খালি তুমি নাদের করো না। তো এই লোকগুলোকে স্বীকৃতি দেওয়া উচিত। আমি বলছিলাম ইংলিশ রোডের নাম নাদের রোড রেখে দাও। তো দেশ নিয়ে আপনার প্রত্যাশাটা কি? মুক্তিযোদ্ধা হিসেবে, একজন মানুষ হিসেবে এবং একজন বাঙালি হিসেবে, একটা সত্যবাদী হিসেবে আমার প্রত্যাশা অনেক কিছু, কিন্তু সেটা জানি না কবে এবং কখন কিভাবে হবে। যেমন এই দেশটাকে একটা সুন্দর বলতে, যেমন মুক্তিযুদ্ধের সময় ভাই আমি একটা জিনিস দেখছি, জিঞ্জিরা দিয়া লক্ষ লক্ষ লোক পার হয়েছে, যখন জিঞ্জিরার লোককে দেখছি ভাত পাক করে, ভাই 1 মুঠ ভাত খেয়ে যান, একটু মুড়ি খেয়ে যান, ইস এই গরমে যাচ্ছেন একটু শরবত খান। এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু হারিয়ে ফেলেছে। একজনের জন্য আরেকজনের যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আবার ফিরে আসে। ডেভেলপমেন্ট এইটা হলো গভর্নমেন্টের কাজ, ওইটা হবে। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে ওই ভালোবাসাটা আমি প্রত্যাশা, 71-এর সেই ভালোবাসাটা আবার ফিরে চাই। চমৎকার চমৎকার। আজকে চমৎকার কিছু সময় কাটলো আপনার সাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং পুরো টিমকে, এই সময়ের যারা আছেন সবাইকে, যে আমি আমার অন্তর থেকে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। এবং এই টিমে যারা ইয়াং ছেলেপেলে, আমি আশা করি এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে আজকের এই ইন্টারভিউর এইটা।
আমি বোধহয় না আসলে ভুলই করতাম। যাই হোক, এবং সত্যি বলি এই ধরনের ইন্টারভিউ করা উচিত, যেমন বাইরে গিয়ে করলাম, দেখলাম এটা নতুন ধরনের, ওদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই।